প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। আবারও বিতর্কের কেন্দ্রে শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন। বিতর্ক যেন তাকে ছাড়ছেই না। এহসানুল হক মিলন এবং বিতর্ক এই দুটো অবিচ্ছেদ্য, এইটি বেশ কিছুদিন থেকে আমাদের মনে হচ্ছে এবং সঙ্গত কারণেই। প্রিয় দর্শক শ্রোতা, তাকে নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেল থেকে বেশ কয়েকটি এপিসোড করা হয়ে গেছে, তো আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি। তো এইটি শেষ এপিসোড কিনা জানি না, বাট আবার একটি এপিসোড আমাকে করতে হচ্ছে। তো যেটি বলছিলাম, নতুন করে তিনি যে বিতর্কে জড়িয়ে পড়েছেন সেটি হলো গত 5 মে মঙ্গলবার তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন হোটেল শেরাটনে। একটি আলোচনা সভা চলছিল, সেটি ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও করণীয়। এই শীর্ষক একটি আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন, আর সেইটির আয়োজক সংস্থা ছিল অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ, বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমিতি। এই আয়োজক সংস্থার আয়োজনে সেই আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে কিছু কথা বলেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে, আর তাতে করে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এবং সেই বিতর্ক শুধু গণমাধ্যমে আসেনি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং এইটি নিয়ে আলোচনা থামছে না। তো দেখা যাক তিনি কি বক্তব্য রেখেছিলেন আর যা নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে। তিনি আলোচনায় বলছিলেন, আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণ করব না, তাদের স্বাধীনতা দেব, কিন্তু এমন স্বাধীনতা দেয়া হবে না যে আরেকটি হোলি আর্টিজান সৃষ্টি হয়। কিছুতেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আর জঙ্গিদের কারখানা হতে দেব না। প্রিয় দর্শক শ্রোতা, ভয়াবহ অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে, মোটা দাগে হোলসেল বলা যেতে পারে, পাইকারি অভিযোগ। আর তাতে করেই নতুন বিতর্ক উস্কে দিয়েছে এই বক্তব্যগুলো। তো এই বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, একজন ফিমেল স্টুডেন্ট, যিনি একজন জুলাই যোদ্ধাও। প্রতিক্রিয়া জানিয়েছেন জুলাই যোদ্ধা এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফসিন মেহনাজ আজিরিন। দেখা যাক তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছেন। সো মেহনাজ বলছেন, এহসানুল হক মিলনকে দেখলে আমার উগ্র মনে হয়। ওনার আচার ব্যবহার এমন যে উনি একাই সুপিরিয়র আর সবাই চিটার বাটপার, মানে উনি একাই পিওর সোল, মানে পুণ্যাত্মা, ভালো মানুষ। কিন্তু ওনার যে আচরণ, সেগুলো আসলে খুবই উগ্রবাদী আচরণ। ওনার নিজের ভাষা ঠিক করা এবং কথাবার্তা, আচার ব্যবহার ডেভেলপ করা উচিত বলে আমি মনে করি। তার পুরো বক্তব্য শুনে নেই প্রিয় দর্শক শ্রোতা, তারপর বিশ্লেষণে আসব। মেহনাজ আরও বলেন, 18 তারিখ যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না নামতো, তাহলে আপনারা কোথায় থাকতেন চিন্তা করেন। তিনি আরও বলেন, আসলে শিক্ষাটা আমাদের শিক্ষার্থীদের নিয়ে নয়। আপনার কি শিক্ষা যে আপনি এরকম টাইপের ল্যাঙ্গুয়েজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপারে ব্যবহার করেন? প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুতর বক্তব্য এবং আমি নিজেও মর্মাহত। একজন শিক্ষার্থী আমাদের শিক্ষামন্ত্রী সম্পর্কে এমন বক্তব্য রেখেছেন। তো আমি কি শিক্ষার্থীকে দোষারোপ করব? পারছি না করতে। আসলে কেন পারছি না? এটি শিক্ষার্থীর সংক্ষুব্ধ প্রতিক্রিয়া। তিনি সংক্ষুব্ধ হয়েছেন, অ্যাগ্রিভড মনে করছেন, নিজেকে না শুধু তার ক্লাসকে, পুরো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে এই মুহূর্তে তিনি কথা বলছিলেন। আর মন্ত্রী মহোদয় যেই বক্তব্য রেখেছেন, সেইটি কিন্তু যথেষ্ট এই বক্তব্য রাখতে উৎসাহিত করবার জন্য একজন শিক্ষার্থীকে। তো এইবার আসি মন্ত্রী মহোদয়ের বক্তব্যে। তিনি হোলি আর্টিজান বিষয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে জড়ালেন। বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখন অনেক, সেই সংখ্যাটি এই মুহূর্তে আমার কাছে পরিসংখ্যান নেই, এটি সম্ভবত 100-র উপরে হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আর সেখানে লাখো শিক্ষার্থী পড়াশোনা করছেন।
প্রত্যেকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কি জঙ্গি কারখানা হয়েছে? সেখানকার শিক্ষার্থীরা হোলি আর্টিজান বা এরকম কোনো জঙ্গি কাহিনীতে জড়িয়ে পড়েছে? আমাদের তো এই তথ্য জানা নেই। তিনি কোথায় পেলেন? হোলি আর্টিজান যখন হয়েছিল তখন আমরা জেনেছিলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দু একজন শিক্ষার্থীর নাম সেখানে এসেছিল। আর হোলি আর্টিজান নিয়েও নানা কথা আছে। সেটি আদৌ যেরকম আমরা শুনেছি শুরুর দিকে সংবাদপত্রে এসেছিল, বিষয়টি কি সেরকম ছিল, না সেটি আরেকটি জঙ্গি নাটক ছিল, সেই বিষয়ে কিন্তু বিতর্ক আছে। তারপরও যে কোনো জঙ্গি বিষয়কে, জঙ্গি আক্রমণ, জঙ্গি হামলা, সেগুলোকে নাটক বলে চালিয়ে দেওয়া যাবে না, আমি সেটির পক্ষে নেই। কিন্তু হোলি আর্টিজান নিয়ে একটি বিকল্প চিন্তা, বিকল্প বিতর্ক তৈরি হয়েছিল, এটি নিশ্চয়ই আমাদের জানা আছে। আর যদি হোলি আর্টিজানের বিষয়গুলো সত্যিও হয় হুবহু, সেইটি অল্প কয়েকজন শিক্ষার্থী একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের নর্থ সাউথ এবং আমার ঠিক মনে নেই এখন অন্য দু একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দু একজন জড়িত থাকতে পারেন। তো সেইটি দিয়ে এরকম হোলসেল বিচার করা, হোলসেল বক্তব্য রাখা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে, এটি অশোভন। শিক্ষামন্ত্রী এমন অশোভন বক্তব্য রাখতে পারেন না। আর রাখবার কারণে প্রতিক্রিয়ায় এখন তাকে এইসব কথা শুনতে হচ্ছে, যা একজন শিক্ষামন্ত্রীর জন্য শোভন নয়, গ্রহণযোগ্য নয় এটি আসলে। আচ্ছা, তো এই বক্তব্যই তার শেষ বিতর্কিত বক্তব্য নয়। যেটি বলছিলাম যে বিতর্ক আর এহসানুল মিলন অবিচ্ছেদ্য। প্রিয় দর্শক শ্রোতা, খুব বেশি দিন আগের কথা না, যখন তিনি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কোথাও বক্তব্য দিচ্ছিলেন, সেই বক্তব্যে তিনি সম্ভবত প্রাইমারি শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান যাচাই করছিলেন এবং তাদের কাছে জানতে চাইছিলেন চিৎকার করে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি। তো শিক্ষার্থীরা প্রথমত এই প্রশ্নের জন্য, সাধারণ জ্ঞানের এই প্রশ্নটির জন্য তারা তৈরি ছিল না, প্রাইমারি স্কুলের ছোট ছোট শিক্ষার্থী। তো তারা ভ্যাবাচেকা খেয়ে যায় এই প্রশ্নে। তিনি তাদের উদ্ধার করেন, তিনি উত্তরটি দিয়ে দেন, জাইমা রহমান, চিৎকার করে উত্তরটি দেন। ভালো। তারপর তিনি যে বোমাটি ফাটালেন সেটি ছিল, তোমরা কার সঙ্গে রাজনীতি করবে ভবিষ্যতে? তোমরা জাইমা রহমানের সঙ্গে রাজনীতি করবে। ভয়াবহ, গুরুতর এবং অমার্জনীয় এইসব কথাবার্তা একজন শিক্ষামন্ত্রীর পক্ষে। প্রথমত সেই বাচ্চারা জানেই না রাজনীতি কী জিনিস এবং কার সঙ্গে রাজনীতি করতে হবে এই সমীকরণ তারা তখনও মেলাবার তাদের বয়স হয়নি। তাহলে তার এই আলাপ, এই প্রশ্ন ছিল অবান্তর, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় এবং অগ্রহণযোগ্য সর্বতোভাবে। পুরো দেশে রিড়েই পড়ে গিয়েছিল তার এই বক্তব্যে। তখন তার মনে কি চলছিল তিনিই ভালো জানবেন। এই অনাবশ্যক একটি সংলাপ তার কেন হতে হয়েছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আমরা জানি না। আচ্ছা, তো তখন এইটি নিয়ে কিন্তু তিনি অনেক ট্রোলের শিকার হন, সারা বাংলাদেশে ট্রোল করা হয় তাকে নিয়ে। যেটি আক্ষেপ করে পরবর্তীতে তিনি আবার বলেছেন, ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা মন্ত্রীদের নিয়ে ট্রোল করেন, শিক্ষকদের নিয়ে ট্রোল করেন, তিনি সেই কথা বলেছিলেন। তো এখন আমরা কাজই যদি এমন করি যে আমাদের নিয়ে ট্রোল করা যায়, তাহলে ট্রোল তো হবে, আমাদের নিয়ে ব্যঙ্গাত্মক রচনা হবে, কেউ প্যারোডি করবে, কেউ স্যাটায়ার তৈরি করবে, অনেক কিছুই হবে। তা আমরা তো উস্কে দিয়েছি এই পরিস্থিতি। তো যাই হোক, তিনি এই বিষয়ে চুপ থাকতে পারতেন এবং শুধু তাই না, তিনি জাস্টিফাই করবারও চেষ্টা করেছেন যে আমি রাজনীতি করি, আমি একটি দলের লোক, আমি তো একটি দলের পরিবারকে, আমার নেতার পরিবারকে হাইলাইট করতেই পারি। আরও হাস্যকর ছিল সেটি, তিনি নিজেকে আরও হাস্যাস্পদ করে তুলেছিলেন জাস্টিফাই করতে গিয়ে। চুপ থাকা সবচেয়ে ভালো হতো, থাকেননি চুপ, অতি কথন হয়েছে দ্বিতীয়বারে। আচ্ছা, এর বাইরেও তিনি আজই আবার আরেকটি নতুন বোমা ফাটালেন। আজ তিনি কথা বলছিলেন, আজ শুক্রবার 8 মে, বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন, এহসানুল হক মিলন, আমাদের শিক্ষামন্ত্রী। সেখানে তিনি নোট গাইড প্রসঙ্গে কথা বলছিলেন, বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। তো নোট গাইড বিষয়ে বলছিলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন দিকে ধাবিত হচ্ছে যেখানে নোট গাইডের আর দরকার হবে না। এখন কোন দিকে ধাবিত হচ্ছে সেটা আমরা জানি না। যদি ধাবিত হয়ে গিয়ে থাকতো তাহলে আমরা আউটকাম দেখতাম, তখন তিনি বলতে পারতেন যে শিক্ষা ব্যবস্থা এখন এই জায়গায় আছে, নোট গাইডের দরকার নেই। তিনি বলছেন ধাবিত হচ্ছে, হয়নি এখনো। আচ্ছা, যাই হোক, ধরে নিলাম হয়েছে। তো তিনি বলছেন এমন দিকে ধাবিত হচ্ছে যেখানে নোট গাইডের আর দরকার হবে না। ভালো কথা। সঙ্গে আরও একটি উপবাক্য যোগ করেছেন, একটি ক্লজ যোগ করেছেন, তবে শিক্ষার্থীদের সহায়তার জন্য সহযোগী বই থাকবে। আমি তো কিছু বুঝতে পারিনি প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কি পেরেছেন?
দয়া করে আমাকে একটু কমেন্টে জানাবেন, যিনি মাত্রই বলছিলেন যে যেখানে নোট গাইডের আর দরকার হবে না। আচ্ছা, এখন তিনি পরের লাইনে বলছেন, পরের সেন্টেন্স, তবে শিক্ষার্থীদের সহায়তার জন্য সহযোগী বই থাকবে। কি ভয়ঙ্কর স্ববিরোধী কথাবার্তা! নোট গাইডগুলো কি? সেগুলো তো সহযোগী পুস্তক। মূল বই কিংবা টেক্সট বুক থেকে অনেক শিক্ষার্থী নিজেরা উত্তর তৈরি করে লিখতে পারেন না, না পারলে তারা সহায়ক পুস্তকের আশ্রয় নেন, যেগুলোকে আমরা নোট গাইড বলি। তো তিনি বলছেন নোট গাইডের দরকার হবে না, আমার সঙ্গেই বলছেন সহযোগী বই থাকবে। সেই সহযোগী বইগুলো কি? সেগুলো কোন গ্রহ থেকে আনা হবে, কোন দেশ থেকে আনা হবে, সে কথা তিনি পরিষ্কার করেননি। আচ্ছা, তিনি শিক্ষকদের কথা বলছিলেন সেই আলোচনায়, যে শিক্ষকরা অনেক জায়গায় গাইড নোট রেকমেন্ড করেন শিক্ষার্থীদের, সেটি ঠিক না। আমিও তার সঙ্গে একমত। কেন করেন? কারণ যেটি বলছিলাম, শিক্ষার্থীরা নিজের থেকে উত্তর বানিয়ে লিখতে পারেন না, অর্থাৎ নোট টেক্সট বই পড়ে সেখান থেকে আত্মস্থ করে কনসেপ্ট, সেগুলো আবার নিজের ভাষায় গুছিয়ে বিভিন্ন প্রশ্নোত্তর আকারে লেখা অনেক শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয় না। তাই শিক্ষকরা যাতে পরীক্ষায় তারা ভালো মার্কস পায়, শিক্ষার্থীরা তাদেরকে উৎসাহিত করেন সহযোগী বই পড়তে, অর্থাৎ নোট গাইডের প্রতি তারা তাদেরকে আকৃষ্ট করেন কিংবা কনভিন্স করেন কিংবা রেকমেন্ড করেন। তো এখন কথা হলো, আমাদের টেক্সট বুকগুলোও কি মানসম্মত, যে শিক্ষার্থীরা সব কিছু ভালোভাবে বুঝতে পারবে, টেক্সট বুকগুলো খুব কম্প্রিহেন্সিভ, কনসেপচুয়ালাইজ করাটা সহজ হবে? এটি কি সত্যি এরকম? আমার তো মনে হয় না। আমাদের টেক্সট বুকগুলো তো মানসম্মত, আমি নিজে একজন শিক্ষক হয়ে বলছি, অনেক টেক্সট বুক মানসম্মত নয়। বিশেষভাবে ইংলিশ ভার্সনের টেক্সট বুকের কথা যদি বলি, ভয়ঙ্কর সেগুলোর অবস্থা। ইংলিশ ভার্সন নামে যে প্রতারণা বাংলাদেশে চলছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইংলিশ ভার্সন অফার করছে এবং অনেক শিক্ষার্থী সেখানে পড়ছে। কি আশায় তারা ভালো ইংরেজি শিখবে, অভিভাবকদের এটি আশা। কিন্তু সেই টেক্সট বুকগুলো ভয়ঙ্কর ট্রান্সলেশন ইংরেজি। আমার নিজের সন্তান 8ম শ্রেণী পড়ুয়া, আমার ছেলে আমার কাছে টেক্সট বুক নিয়ে এসেছিল বেশ কয়েকবার। আমাকে ও বলছিল যে বাবা, টেক্সট বুকগুলোর ইংলিশে এত ভুল কেন? তো আমি ওকে একটি লাল কলম দিয়েছিলাম কৌতূহল ভরে, যে কোথায় ভুল মনে করছো লাল কালিতে মার্ক করো। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, যেই জায়গায় ও রেড মার্ক করেছে, কোনো জায়গায় রংলি রেড মার্ক করেনি, ও একদম ঠিক ছিল। 4-5 জন 7 জন 10 জন করে অধ্যাপক এক একটি টেক্সট বুক লিখেছেন, ট্রান্সলেট করেছেন বেশ কয়েকজন বিশেষজ্ঞ, তারপরও টেক্সট বুকগুলোর মধ্যে এরকম ভুল কী করে থাকে? তাহলে শিক্ষার্থীরা ইংলিশ ভার্সনে পড়ে ইংলিশ শিখবে নাকি ইংলিশ ভুলবে? এবং আমি দায়িত্ব নিয়ে কিন্তু কথাটি বলছি, আমার পক্ষে এমন একটি বোল্ড স্টেটমেন্ট দেওয়া সহজ ছিল না। 4-5 জন 7 জন 10 জন অধ্যাপকের নাম দেখা যাচ্ছে সেখানে। তো এই অধ্যাপকদের লেখা কিংবা ট্রান্সলেট করা বইতে এত ভুল কী করে থাকতে পারে? ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ভুল। শুধু ব্যাকরণগত ভুল না, ব্যাকরণগত ভুল আছে, কলোকেশনাল এরার আছে, যেই শব্দ যেখানে বসবার কথা না সেখানে বসানো হয়েছে, আর অনেক কিছু আছে, সেগুলো আর বললাম না এখন। তো যাই হোক, টেক্সট বুক মানসম্মত না, আর টেক্সট বুক মানসম্মত না হবার কারণে গাইড নোট এইসবের তো সৃষ্টি হয়েছে। আর আমি প্রধান শিক্ষামন্ত্রীকে অনুরোধ করছি, বাজারে পাওয়া যায় এমন 2-4টি গাইড নোট আপনি ঘেটে দেখবেন। অনেকগুলো আছে টেক্সট বইয়ের চাইতে বেশি সম্পন্ন, ভালো মান। টেক্সট বুকের মান অত ভালো না, কিন্তু গাইড বইয়ের মান ভালো। সেটিও আমি দায়িত্ব নিয়ে বলছি। যে কেউ আমাকে চ্যালেঞ্জ করতে পারেন যে বাজারে কোন গাইড আছে যেটি টেক্সট বুকের চাইতে মান ভালো, আমি দেখাতে পারবো, আছে। তাই বাধ্য হয়ে শিক্ষার্থীরা সেগুলো কেনেন, সেগুলো পড়েন। তাহলে মানসম্মত টেক্সট বুক প্রণয়ন করতে পারলে আকর্ষণীয় মানসম্মত গাইড নোট থাকবে না। আর শিক্ষকদের মানও বাড়াতে হবে, প্রশিক্ষণ দরকার হবে শিক্ষকদের, ভাষা জ্ঞান বাড়াতে হবে, অনেক কিছু বাড়াতে হবে, অনগোয়িং ট্রেনিংয়ের ব্যবস্থা থাকতে হবে, সবসময় শিক্ষকরা ট্রেনিংয়ে থাকবেন। তো এই বিষয়গুলো ইনশিওর করতে হবে, নাহলে গাইড নোট এগুলোর বিরুদ্ধে বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না, অবান্তর সময় নষ্ট হবে এবং অবান্তর কথাবার্তা হবে। সো দুঃখজনক হলো সত্যি যে আমাদের শিক্ষামন্ত্রীকে বিতর্ক ছাড়ছে না, কিংবা তিনি বিতর্ককে ছাড়তে পারছেন না। সো প্রিয় দর্শক শ্রোতা, এই এপিসোডে এইটুকুই। সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানবেন। আবার কথা হবে অন্য কোনো এপিসোডে।